হ্যালো, শোনা যাচ্ছে? একজন একটু রেসপন্স করে বলেন শোনা যাচ্ছে নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ভেরি গুড। ওকে, আমরা আজকে শুরু করে দেই। আজকে আমরা একটা নতুন আইসি দেখব, যেটাকে বলতেছি হচ্ছে এই মাহমুদুল, মাইকটা একটু মিউট করেন, পিছে বাসের হর্ন শোনা যাচ্ছে। এটাকে বলতেছি হচ্ছে নতুন একটা আইসি। সরি, স্যার, আপনার সাউন্ডটা মনে হচ্ছে অনেক কম আসতেছে। সাউন্ড আমি কম জানি না স্যার, আসতেছে? এটা আমারটা নাকি। হ্যাঁ, সাউন্ড কম আসতেছে। জি স্যার, মানে রেগুলার ক্লাস থেকে আজকে একটু কম আসতেছে না? আচ্ছা, এক বুঝে সেকেন্ড, যাচ্ছে না তাহলে স্যার 2 কিছু। মিনিট একটু টাইম দেন, সাউন্ডটা দেখি একটু ঠিক করি। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে এখন? জি স্যার, ঠিক আছে। ওকে, গুড। তো যেটা বলতেছিলাম, আজকে দেখবো হচ্ছে ইন্টেল 8255, যেটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস, ওর ইন শর্ট এটাকে আমরা পিপিআই এটাও বলে থাকি। সো ইন্টেল 8255 প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস কি কাজে ব্যবহার করা হয়? 8086 এর লেকচারে আমি আগেই বলে আসছি যে আপনার যখন আপনি মাইক্রোপ্রসেসর বা আমার সিপিইউ এই ক্ষেত্রে, সেটার সাথে যদি কোনো আপনি এক্সটার্নাল আইও ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস সাচ অ্যাজ কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, ফ্যাক্স মেশিন এরকম কিছু যদি কানেক্ট করতে চান, তাহলে এটা 8086 এর সাথে ডিরেক্টলি কানেক্ট করা পসিবল না। সেই ক্ষেত্রে দুইটার মাঝখানে একটা ভায়া বা একটা বাফারিং ডিভাইসের মতো একটা ডিভাইস ইউজ করা হয়। সেই ডিভাইসটাই হচ্ছে মূলত 8255। কাজ খুবই সিম্পল, হচ্ছে আপনার আইও ডিভাইসগুলিকে 8086 এর সাথে ইন্টারফেস করে দেওয়া, যাতে আপনি কিবোর্ডে যদি এ প্রেস করেন মাইক্রোপ্রসেসর রিড করতে পারে এ। এই কাজটাই করার জন্য হচ্ছে আমার 8255 পিপিআই এটা ইউজ করা হয়। আচ্ছা, সো তাহলে প্রথম যে পয়েন্টটা বললাম, এটার কিছু মানে ব্রড ফিচার সেটা একটু দেখে নিই। 55 is a general purpose programmable IO device. জেনারেল পারপাস আর স্পেশাল পারপাস দুই ধরনের আইও ডিভাইস হইতে পারে। জেনারেল পারপাস ইন দ্য সেন্স এটা হচ্ছে মানে জেনারেলি মানে ব্রডলি সব ধরনের আইও ডিভাইসের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, প্রোগ্রাম করা পসিবল। স্পেশাল পারপাস হলে সেটাও আপনার প্রোগ্রামেবল মানে প্রোগ্রাম করা পসিবল, বাট সেটা হচ্ছে আপনি কাস্টম মেড করে নিতে পারবেন আইসিগুলি। যে আপনি যদি স্পেশাল কোনো ডিভাইস চালাইতে চান, ফর ইনস্ট্যান্স যেমন এই যে ফ্যাক্সিমিলি বা ফ্যাক্স মেশিনের কথাটা বললাম, এটা সব কম্পিউটার সাধারণত ইউজ করে না।
যদি আপনি এরকম কোনো ডিভাইস ইউজ করতে চান তখন আপনি স্পেশাল পারপাস প্রোগ্রামেবল আইও ডিভাইস ইন্টারফেসিং ডিভাইস আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এটার কাজটা কি? দ্য ট্রান্সফার অফ ডাটা, ট্রান্সফার অফ ডেটা from and to 8086 from the IO device। কিছুই না, আপনার ডেটা বাস বাফারের মধ্যে দিয়ে আইও ডিভাইসের ডেটাটা যাতে ঠিকমতো পাস করতে পারে সেই কাজে ব্যবহার করা হয়। ওকে, এখন আইসি স্পেসিফিকেশন কয়টা পিন? 40 পিন ডুয়াল ইনলাইন প্যাকেজ আইসি। ডিপ কি আগেই জানা আছে, 40টা পিন। ডিপ যেহেতু তাহলে 20টা বাম দিকে 20টা ডান দিকে থাকবে। আচ্ছা, স্পেশাল পিনগুলির মধ্যে একটা হচ্ছে ইনপুট আউটপুট লাইনস অথবা আইও লাইনস। এটা থাকে হচ্ছে আপনার 24টা পিনে। 24টা পিনে আপনার আইও লাইনগুলি থাকে, যেগুলি আপনার বিভিন্ন আইও ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, এই 24টা লাইন আপনার 3টা পোর্টের মধ্যে ডিভাইডেড। এটা হচ্ছে ডিভাইডেড ইনটু 3 পোর্টস। 3টা পোর্ট কি কি আমরা বলতেছি, একটাকে হচ্ছে পোর্ট এ, পোর্ট বি, আরেকটা হচ্ছে পোর্ট সি। তাহলে 3টা যদি আপনার পোর্ট হয় তাহলে ইচ পোর্টে আপনার কয়টা করে আইও লাইন থাকবে? 8 লাইনস। সিমিলারলি পোর্ট বি তেও আমার 8টা লাইন, পোর্ট সি তেও 8টা লাইন করে থাকবে। এটা পিন ডায়াগ্রাম দেখার সময় আরেকটু ক্লিয়ার হবে। এই পোর্টগুলির কাজ কিছুই না, ওই যে আমরা বলি না যে কিবোর্ডের পোর্ট নষ্ট হয়ে গেছে, ওই পোর্টটা মানে কিবোর্ডের সাথে এই মনে করেন পোর্ট এ লাগাইলাম, মাউসের সাথে পোর্ট বি লাগাইলাম, এরকম করে আপনি লাগাইতে পারবেন। যাই হোক, এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, পোর্ট সি এইটা আবার 8টা লাইন মানে ডাইরেক্ট 8টা লাইন হিসাবে থাকে না। পোর্ট এর 8টা লাইন যেমন ফিক্সড ইন দ্য সেন্স যে এট এ টাইম ইউজ করতে হলে আপনার 8টা ইউজ করতে হয়। পোর্ট বিও সিমিলার। পোর্ট সি আপনার ডিভাইডেড থাকে 2টা সেগমেন্টে, একটাকে বলতেছি পোর্ট সি আপার, আরেকটাকে বলতেছি পোর্ট সি লোয়ার। এখানে থাকবে আপনার 4টা লাইন, এখানেও থাকবে আপনার 4টা লাইন। সিম্পল। এখানে যদি আপনি পোর্ট ইউজ করতে চান তাহলে 8টা লাইনই একসাথে ইউজ করতে হবে। পোর্ট বি তেও সেম কেস, পোর্ট সি তে আপনি 4টা করে ডিভাইড করতে পারেন। আচ্ছা, সো এখান থেকেই আরেকটা ইম্পর্টেন্ট রিয়েলাইজেশনে চলে আসি, সেটা হচ্ছে আপনার এই পোর্ট এ বি সি এটাকে আবার ফার্দার ক্যাটাগরাইজ করা যায় 2টা গ্রুপে। সো ক্যান বি categorized into 2 groups। ওকে, তাই যদি হয় তাহলে একটাকে বলতেছি হচ্ছে আমি গ্রুপ এ। গ্রুপ এ এর মধ্যে থাকবে হচ্ছে আপনার পোর্ট এ প্লাস থাকবে হচ্ছে পোর্ট সি আপার। বোঝা গেল? তাহলে পোর্ট এর 8টা পিন, পোর্ট সি এর 4টা পিন। সো গ্রুপ এ তে থাকবে টোটাল হচ্ছে 12টা পিন অথবা আইও লাইনস, 12 আইও
লাইনস। তাহলে বুঝতেই পারছেন সবাই গ্রুপ বি তে কি থাকবে। গ্রুপ বি তে থাকবে হচ্ছে আপনার পোর্ট বি, আর থাকবে হচ্ছে পোর্ট সি এর লোয়ার 4 বিটস। এখানেও 12 আইও লাইনস থাকবে। সো এই পিনগুলি হচ্ছে আপনার 8255 এর স্পেশালিটি। এখন এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফিচার 8255 এর হচ্ছে any port at any given time can be either can work as either input port or output port until mentioned otherwise. Generally speaking, at a port at a certain given time, either either input port অথবা আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে, স্পেশালি মেনশন না করা পর্যন্ত। দুইটা একসাথে কাজ করবে না। ওকে, এখন 8255 এর আরেকটা ফিচার হচ্ছে অল দ্য পোর্টস। এই পোর্ট গুলিকে আপনি বিভিন্ন ধরনের মোডে প্রোগ্রাম করতে পারবেন। সো ports can be programmed into different modes. সেই মোডগুলি কি সেটাও আমরা দেখব। আচ্ছা, এখন 8255 এর মধ্যে 4 ধরনের রেজিস্টার থাকে। 4 different type of registers, প্রত্যেকটার সাইজ কত? 8 বিট or 1 বাইট। আচ্ছা, এর মধ্যে এই 4টার মধ্যে আপনার 3টা রেজিস্টার ইউজ হয় পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি এর জন্য। নামগুলিও সেম, পোর্ট এ রেজিস্টার, পোর্ট বি রেজিস্টার, পোর্ট সি রেজিস্টার। আর একটা রেজিস্টার ইউজ হয় হচ্ছে আপনার কন্ট্রোল রেজিস্টার, যেটার মধ্যে দিয়ে আমি কন্ট্রোল ওয়ার্ড পাস করি। কন্ট্রোল ওয়ার্ড কি জিনিস এটা ডিটেইলসে আমরা পরে আসব। সো জেনারেলি স্পিকিং এই ছিল আপনার কিছু ফিচার, আপনার 8255 এর বেসিক কিছু ফিচার। এখন আমরা সোজা চলে আসি হচ্ছে এটার পিন ডায়াগ্রামে। পিন diagram of 8255 PPI. এই হলো আমাদের পিন ডায়াগ্রাম। সো দেখেন অনেকগুলি পিন আপনার 8086 এর সাথে কমন আছে। সো সো সেই জিনিসগুলি আর ডেসক্রাইব করব না। যে স্পেশাল পিনগুলি আছে সেগুলি নিয়েই আজকে কাজ করা হবে। নাম্বার 1 দেখেন আপনার পিন 1 থেকে 4, এটা হচ্ছে আপনার পোর্ট এ এর পিন। পোর্ট এ এর 4টা পিন এখানে আছে। আবার দেখেন 37 থেকে 40 পোর্ট এ এর বাকি 4টা পিন
37 থেকে 40 তে আছে, কিছুই না। এই পোর্ট 37 নম্বর পিনে মনে করেন 1 থেকে 40 নম্বর, সরি 1 থেকে 4 আর 37 থেকে 40, এই 8টা পিনের মধ্যে আপনি যে কোনো একটা আইও ডিভাইস কানেক্ট করতে পারবেন। সিমিলারলি দেখেন আপনার এই যে 18, 19, 20, আবার হচ্ছে 21, 22, 23, 24, 25, এখানে আছে হচ্ছে আপনার পোর্ট বি এর পিনগুলি, আইও লাইনগুলি, যেটার মধ্যে দিয়ে আপনার আইও ডিভাইস থেকে মাইক্রোপ্রসেসরে ডাটা আসবে 8টা। ওকে, P0, 1, 2, 3, এই দেখেন এটা আবার এইভাবে মানে 14 থেকে 17 মানে নিচের দিকে বাড়তেছে, এটা হচ্ছে আমার কি PC লোয়ার। আবার 4, 5, 6, 7, এটা হচ্ছে আপনার পোর্ট সি আপার। তো এই সবগুলি হচ্ছে আপনার বিভিন্ন পোর্টের পিনগুলি, যেটার সাথে আইও ডিভাইস কানেক্টেড। আচ্ছা, এরপরে 8255 এর মধ্যে আপনার D0 থেকে D7 পর্যন্ত ডেটা বাস, 8টা ডেটা বাস প্রেজেন্ট থাকে, যেটা কিনা আপনার 8086 এর সাথে কানেক্ট করা থাকবে। এই ডেটা বাসটা দিয়ে আমরা কন্ট্রোল ওয়ার্ড সেন্ড করতে পারবো বিভিন্ন মোড অফ অপারেশনে কাজ করানোর জন্য। প্লাস 8255 এর মধ্যে আমি মাইক্রোপ্রসেসর থেকে 8255 এর যে ডেটাটা আসবে সেটা আসবে হচ্ছে এই ডেটা বাস দিয়ে। সো আশা করি এইটুকু বোঝা গেছে। এখন বাকি যে পিনগুলি আছে এগুলি একটু ব্যাখ্যা করা প্রয়োজন, সেটা আমরা একটা একটা করে দেখি। নাম্বার 1, সেটাকে বলতেছি হচ্ছে আমি সিএস বার। এটা অবশ্য আমরা সবাই জানি, সিএস বার কে বলতেছি হচ্ছে আমরা চিপ সিলেক্ট পিন। চিপ সিলেক্ট পিন এটা কোথায় আছে, যাই হোক আছে এখানে এক জায়গায়, আপনারা একটু খুঁজে নিন। চিপ সিলেক্ট পিনের কাজ কি, এখানে যদি আপনি লজিক 0 দেন তাইলে 8255 will be enabled। স্যার এটা কি 6 নাম্বার পোর্টটা স্যার? 6 নম্বর পোর্টটা স্যার এটা তো মনে হয় অ্যাক্টিভ হাই থাকে। অ্যাক্টিভ হাই না, এটা অ্যাক্টিভ লোই হবে। ঠিক আছে, এই ছবিটা গুগল থেকে নেওয়া, তো বইয়ে আপনার অ্যাক্টিভ লো দেওয়া আছে। আপনার এখানে একটু লো করে দিই আমি। ঠিক আছে, তাহলে তো বোঝা গেল চিপ সিলেক্টের কাজ কি। মানে এখানে যদি 0 দেন তাহলে এটা অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ হবে না, 1 থাকলে অ্যাক্টিভ হবে না। আচ্ছা, এর পরের যে পিনটা আছে আরডি বার, এটাকে বলতেছি হচ্ছে কি আমি রিড ইনপুট। রিড ইনপুট এই পিনটা আপনার, এই যে এই পিনটা আপনার 8086 এর আরডি বার পিনের সাথে কানেক্টেড। কাজ হচ্ছে কি খুবই সিম্পল, এই পিন যদি আপনার লজিক 0 হয় তাহলে কি নির্দেশ করবে, 8255 sends data to 8086, ঘুরায় বললে 8086 8255 থেকে ডাটা রিড করবে। ওকে, তো রিড পিনের কাজ যদি এটা হয়, এটাও খুবই এভিডেন্ট যে WR বার যেটা আছে আমার অ্যাক্টিভ লো, সেটাকে বলতেছে হচ্ছে রাইট ইনপুট পিন। এটা যদি আপনাদের 0 হয়,
এটা যদি লজিক 0 হয় তাহলে কি হবে, CPU or 8086 writes data to 8255, এটা উল্টাটা ঘটবে, এটা রিড করতেছে 8255 থেকে, এটা আপনার 8255 এ রাইট করবে। এরপরে যে ইম্পর্টেন্ট যে একটা পিন আছে সেটাকে বলতেছি হচ্ছে আমি A1 and A0, এই দুইটা পিন, এই দুইটা পিনকে বলতেছি হচ্ছে আমি পোর্ট সিলেক্ট পিন। আচ্ছা, এই দুইটা পিন সবসময় আপনার কাজ করে হচ্ছে রিড বার এন্ড WR বার, এই দুইটা পিনের কনজাংশনে। এই দুইটা পিনের রেসপন্সের উপর নির্ভর করে আমার মাইক্রোপ্রসেসর পোর্টগুলি কি কাজ করবে, কোন পোর্ট কাজ করবে সেটা নির্দেশ করবে হচ্ছে আপনার এই পিনটা। ওকে, এখন কিভাবে কাজ করে সেটা একটা টাইপ অফ ট্রুথ টেবিল দিয়ে দেখানো পসিবল। যদি সেটা ড্র করি, A1 A0 RD বার WR বার CS বার। So sorry, 0 এই গেল হচ্ছে একটা জাত। জিরো জিরো 01 10, এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি অফ ফাংশন। ফাইনালি হচ্ছে 11100। ওকে, দেখেন ফাংশনগুলিতে যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করলেই বুঝতে পারবেন যে CS বার আমার অলওয়েজ 0 হইতে হবে। আচ্ছা, এখন দেখেন এখানে অনেকগুলি কম্বিনেশন হওয়া পসিবল, তার আগে একটু বলে নিই। 1 2 3 4 5, 5টা বিট আছে। 5টা বিটকে আপনার কত কম্বিনেশনে এটা ইয়া করা সম্ভব, 2 টু দা 5, মানে 32টা কম্বিনেশন হওয়া পসিবল। আমরা এখানে ইউজ করতেছি মাত্র 7টা। বাকি ইয়াগুলি কিভাবে আপনার বাদ যায়, একটা এক্সাম্পল হচ্ছে দেখেন CS বার, এটা সবসময় আপনার 0 হইতে হবে। তাইলে CS বার যদি 1 হয় তাহলে 16টা কম্বিনেশন এইভাবেই বাদ চলে গেল। আবার দেখেন রিড আর রাইট কখনো এট এ টাইম একসাথে কাজ করতে পারবে না, আইদার সে রিড করবে অথবা সে রাইট করবে। সো সেই জন্য এখানেও দেখেন আপনার আবার 6টা পিন, এইভাবে দেখবেন আলটিমেটলি আপনার মাত্র 7টা কম্বিনেশনই ইউজ হয়। তাইলে দেখেন প্রথম যেটা আছে, A1 যখন 0, A0 যখন 0, সেটা নির্দেশ করতেছে হচ্ছে আমার পোর্ট A নিয়ে কাজ হবে, পোর্ট A নিয়ে কাজ হবে। সিমিলারলি এখানেও 0 0 আছে, এখানেও আমার পোর্ট A নিয়ে কাজ হবে। 0 1 থাকলে হচ্ছে আমার পোর্ট B, এই ক্ষেত্রেও পোর্ট B। 1 0 থাকলে হচ্ছে আপনার পোর্ট C, সিমিলারলি এই ক্ষেত্রেও পোর্ট C। আচ্ছা, সো এই পার্টটার কাজ তো বোঝা গেল। এখন দেখেন রিড হচ্ছে 0, রাইট হচ্ছে 1, তার মানে হচ্ছে কি আপনার রিড হচ্ছে 0, রাইট হচ্ছে 1, মানে এখানে অ্যাক্টিভ কোনটা, রিড বার হচ্ছে আপনার অ্যাক্টিভ। তাহলে কি হবে,
রিড বার যদি অ্যাক্টিভ হয়, পোর্ট এ রাইটস টু 8086, মানে 8086 পোর্ট এ থেকে রিড করবে, এভাবে বলা যায়। সিমিলারলি দেখেন এই তিনটার জন্য একই কেস, এখানেও একই কাহিনী ঘটবে, এখানেও একই কাহিনী ঘটবে। তাইলে প্রথম কম্বিনেশনটার জন্য আপনার 8086 পোর্ট এ থেকে ডাটা রিড করবে, দ্বিতীয় কম্বিনেশনের জন্য পোর্ট বি থেকে ডাটা রিড করবে, তৃতীয় কম্বিনেশনের জন্য আপনার পোর্ট সি থেকে ডাটা রিড করবে। এই ক্ষেত্রে কি হবে, তাহলে অনেকেই বুঝতে পারছেন ঘটনা কি ঘটতেছে এখানে। এখানে আপনার দেখেন রিড হচ্ছে আপনার অ্যাক্টিভ হাই, মানে সরি হাই করে দেওয়া, তাহলে এটা হচ্ছে আপনার ডিসেবল মোডে আছে, রাইট মোডটা মানে রাইট পিনটা আপনার এনেবল মোডে আছে। এবং তাই যদি হয় এখানে আবার একটা কোশ্চেন আসলো, আচ্ছা যাই হোক, রাইট মোড যদি হয় তাইলে পোর্ট এ রিডস ফ্রম 8086, সিমিলারলি এটার ক্ষেত্রেও রিডস ফ্রম 8086, এটার ক্ষেত্রেও রিডস ফ্রম 8086। সো আপনার এই কম্বিনেশনের ক্ষেত্রে 8086 পোর্ট এ তে ডাটা রাইট করবে, এটার জন্য পোর্ট বি তে রাইট করবে, এটার জন্য পোর্ট সি তে রাইট করবে। এখন দেখেন আপনার এই যে কম্বিনেশনটা আছে, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্বিনেশন। 1 1 যখন থাকবে, A1 আর A0, WR বার সবসময় অ্যাক্টিভ থাকবে, রিড বার পিন কখনোই অ্যাক্টিভ থাকতে পারবে না। কেন পারবে না সেটা বলতেছি। কেন পারবে না সেটা বলতেছি, কারণ হচ্ছে 1 1 যে কম্বিনেশনটা আছে সেটা ইউজ করা হয়েছে আমার কন্ট্রোল রেজিস্টারের জন্য, আর WR বার যেহেতু 0, কন্ট্রোল রেজিস্টার রিডস ফ্রম 8086। তাইলে দেখেন কন্ট্রোল রেজিস্টারে আমি কি একটা কন্ট্রোল ওয়ার্ড বা একটা কন্ট্রোল কমান্ড পাঠাবো, এই কমান্ডটা সবসময় 8086 থেকে 8255 এই আসবে, কারণ 8086 তো 8255 কে ইয়া করতে পারে। 8255 তো 8086 কে কি করতে হবে সেটা বলে না। সেই জন্যই এই ডাটা যেহেতু ইউনিডিরেকশনাল ফ্লো, এখানে যেহেতু আপনার ইউনিডিরেকশনাল ফ্লো ডাটা করতেছে, সেই জন্যই আপনার এখানে WR বার সবসময় অ্যাক্টিভ থাকবে। সো এটা হচ্ছে আপনার স্পেশাল কম্বিনেশনটা। আপনার এই কম্বিনেশনের জন্য আমার মাইক্রোপ্রসেসরে কন্ট্রোল রেজিস্টারের মধ্যে আমার কন্ট্রোল ওয়ার্ডটা সেন্ড করা হয়। আচ্ছা, এরপরে আরেকটা পিন আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে, সো এই পিনও আমরা দেখে ফেললাম। এই যে রিসেট পিন বাকি আছে, রিসেট পিন কিরকম, রিসেট পিন এর কাজ কি সেটা বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার ক্লক জেনারেটর আইসিটাও, প্লাস হচ্ছে আপনার 8086 এর ক্ষেত্রেও। আচ্ছা, তাইলে রিসেট পিনে যদি আপনার হাই ইনপুট দেয়া হয় তাইলে কি কাজগুলি ঘটবে। এখানে যদি হাই ইনপুট দেই, প্রথম যেটা ঘটবে সেটা হচ্ছে আমার কন্ট্রোল রেজিস্টার ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার আইও রেজিস্টার যেগুলি আছে অথবা অর পোর্ট রেজিস্টার, এগুলি ইনিশিয়ালাইজড টু ইনপুট মোড। মানে এই রেজিস্টারগুলি এমনভাবে ইনিশিয়ালাইজড হবে যাতে সবগুলি পোর্ট ইনপুট পোর্ট হিসেবে কাজ করা শুরু করে। সো এটা রিসেটে দুই ধরনের ঘটনা ঘটতেছে, আর বাকি রিসেটের কাজ সেম। এটা রিসেটও আপনার
connected to 8284 clock generator. সো এই তো গেল আমার রিসেট পিনের কাজ। সে বাদে বাকি যে পিনটা আছে সেটা হচ্ছে আমার ভিসিসি, আর কি আছে, গ্রাউন্ড আছে। ভিসিসি আর গ্রাউন্ডের কাজ নতুন করে বলার কিছু নাই। ভিসিসি তে আমি প্লাস 5 ভোল্ট ডিসি উইথ প্লাস মাইনাস 10% টলারেন্স দেই এই আইসিটাকে বায়াস অথবা অ্যাক্টিভেট করার জন্য। সো এই ছিল আমার ব্রড সেন্সে আমার পিন ডায়াগ্রামটা। আশা করি এখানে কোনো প্রবলেম নাই, থাকার কথা না। কারো কোনো প্রবলেম আছে বলেন, একজন রিপ্রেজেন্টেটিভ, কারো কোনো প্রবলেম থাকলে। হ্যালো, না স্যার, প্রবলেম নেই স্যার, ক্লিয়ার সব। কে ভাই আপনি? স্যার আকিব। আকিফ? কে আকিফ? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে যদি প্রবলেম না থাকে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। সেটাকে বলতেছি হচ্ছে আমি ইন্টারনাল আর্কিটেকচার অফ 8255। ইন্টারনাল আর্কিটেকচার অফ 8255 কিছুই না, এটার ইন্টারনাল ডায়াগ্রামটা দেখতে কিরকম হবে। এই হইল আপনার ইন্টারনাল আর্কিটেকচার। ওকে, দেখেন ইন্টারনাল আর্কিটেকচারে কি কি জিনিস আছে। সবার প্রথমে দেখেন এইখান থেকে আসি, গ্রুপ এ কন্ট্রোল। গ্রুপ এ কন্ট্রোল কি করে, এই ব্লকটার মাধ্যমে হচ্ছে আপনার গ্রুপ এ তে যেই পোর্টগুলি আছে, কোন পোর্ট আছে, পোর্ট এ পুরাটাই আছে 8 বিট, পোর্ট সি আপারের 4 বিট, মানে পোর্ট এর 8টা লাইন আছে, পোর্ট সি এর আপারের 4টা লাইন। এই 12টা লাইনকে কন্ট্রোল করার জন্য আমার গ্রুপ এ কন্ট্রোল এই ব্লকটা ইউজ হয়। সো গ্রুপ এ কন্ট্রোল কাজ হচ্ছে সেন্ডস control signal to port A plus port C upper। আচ্ছা, এখন মাইক্রোপ্রসেসর থেকে এটার মধ্যে যে কন্ট্রোল ওয়ার্ডটা আসবে সেটা আসবে দেখেন এই ইন্টারনাল ডেটা বাস এর মধ্যে দিয়ে। এই দেখেন ডেটা বাস বাফার এই D0 টু D7, এটা তো আমার 8086 এর সাথে কানেক্টেড। এই কালারটা একটু হালকা অন্য একটা কালার দিয়ে লিখি, এটা আপনার 8086 এর সাথে কানেক্টেড। তাইলে এইখান থেকে আপনার যে কন্ট্রোল ওয়ার্ডটা আছে সেটা এই ডেটাবাস দিয়ে আসলো 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 আপনার মেইন ডেটাবাসে চলে গেল। সেখান থেকে আপনার কন্ট্রোল ওয়ার্ডটা দেখেন আসবে হচ্ছে গ্রুপ এ তে। ইউনিডিরেকশনাল কারণ হচ্ছে মাইক্রোপ্রসেসর মানে হচ্ছে 8086ই আপনার এটাকে কন্ট্রোল বা কি কমান্ড করবে সেটা পাঠাইতে পারবে, এইটার থেকে 8086 এ কোনো কমান্ড পাঠানোর প্রয়োজন নাই। সো দেখেন এখান থেকে আপনার দুইটা জিনিস কানেক্টেড। এখানে দেখেন একটা আপনার যে চিকন লাইন দিয়ে দেখানো হয়েছে সেটা দিয়ে হচ্ছে আপনার কন্ট্রোল সিগন্যাল দেখানো হচ্ছে, আর এই যে ডাবল লাইন দিয়ে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে বাস লাইন দেখানো হচ্ছে। সো এই বাস দিয়ে আপনার কন্ট্রোল ওয়ার্ড যাবে, সেই কন্ট্রোল ওয়ার্ড মোতাবেক সে পোর্টগুলিতে কন্ট্রোল সিগন্যাল পাস করবে। গ্রুপ এর কাজ এটাই।
সো এখানে যদি আরেকটু লিখি, এটা হচ্ছে আপনার গেটস control word from 8086 through internal bus buffer, sorry, not buffer, internal data bus. আশা করি এটা বোঝা গেছে। এটা যদি বোঝা যায়, গ্রুপ বি এর কাজ কি হবে? গ্রুপ বি কন্ট্রোল এই জিনিসটা সিমিলার কাজ। গ্রুপ বি কন্ট্রোল করবে হচ্ছে আপনার পোর্ট সি এর লোয়ার 4টা লাইন আর পোর্ট বি এর 8টার 8টা লাইন। সো sends control signal to port B plus port C lower। আর সিমিলারলি আপনার পোর্ট এ এর মতো করে পোর্ট বি তেও কন্ট্রোল ওয়ার্ড পাঠাবে হচ্ছে sent by 8086 through databus। ডেটাবাসের মাধ্যমে 8086 এখানে কন্ট্রোল পাঠাবে। আচ্ছা, আদার দেন দ্যাট আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্রুপ এ এবং গ্রুপ বি কন্ট্রোল এটার সাথে কানেক্টেড থাকবে হচ্ছে আপনার রিড রাইট লজিক কন্ট্রোল। কখন রিড করতে হবে, কখন রাইট করতে হবে, এটাও কিন্তু মাইক্রোপ্রসেসর থেকে আসবে। বাট এইটা কিন্তু মাইক্রোপ্রসেসর রিড রাইট, তারপর A1 A0 রিসেট, এই জিনিসগুলি কিন্তু মাইক্রোপ্রসেসর কখনো ডেটা বাস দিয়ে পাঠায় না। এটা মাইক্রোপ্রসেসর কন্ট্রোল সিগন্যাল হিসাবেই পাঠায়। সেই জন্য দেখেন এই কন্ট্রোল সিগন্যালগুলি মাইক্রোপ্রসেসর মানে আলাদা কন্ট্রোল লাইন দিয়ে দেখানো হয়েছে, এইটা ডেটা বাস দিয়ে পাঠানো হচ্ছে না। ডেটা বাস দিয়ে আমি কন্ট্রোল ওয়ার্ডটা পাঠাচ্ছি কারণ হচ্ছে কন্ট্রোল ওয়ার্ডের জন্য 8255 এর কন্ট্রোল ওয়ার্ডের জন্য মাইক্রোপ্রসেসর 8086 এর স্পেশাল কোনো পিন ডিজাইন করা নাই। বাট সিন্স আপনার এই যে রিড রাইট তারপর রিসেট এই পিনগুলি ডিজাইন করা আছে, আর এই দুইটা যেটা পিন সেটা আমরা অন্য দুইটা এডি পিনের সাথে ইউজ করতে পারি। এই পিনগুলি যেহেতু ডেজিগনেটেড পিন মাইক্রোপ্রসেসরে আছে, তাই এটা আর আমার ডেটা বাস দিয়ে পাঠানোর কোনোই প্রয়োজন নাই। ওকে, if that is the case, so এই দুইটা ব্লক আমার চলে গেল। এরপরে দেখেন আপনার এই ব্লকগুলি পোর্ট ব্লক বলতেছি আমি যেগুলিকে, পোর্ট ব্লকগুলি আপনার এক্সটার্নাল বাস বাফার ডেটা বাস বাফার দিয়ে কানেক্টেড থাকবে আইও ডিভাইস। এই যেমন দেখেন PA থেকে PS7 থেকে PS0 এই ডেটা বাস, এটাও একটা ডেটা বাস দিয়ে কানেক্টেড থাকবে আপনার আইও ডিভাইস যেটা আছে, মানে কিবোর্ড মাউস যেটাই বলেন, কানেক্টেড টু আইও ডিভাইস via external data bus। আচ্ছা, এই সবগুলি পোর্টের ক্ষেত্রেই সেম কেস। আরেকটা জিনিস যেটা ইউজ হয় রিড রাইট কন্ট্রোল লজিক, এখানেও আপনার কন্ট্রোল সিগন্যাল দিবে। সো রিড রাইট কন্ট্রোল লজিক provides control to port blocks। এই ব্লকগুলিতে আপনার এরকম রিড রাইট কন্ট্রোলগুলি পাস করে দেওয়া হবে। আচ্ছা, কন্ট্রোল এখান দিয়ে পাস করা হবে। এই জিনিসগুলি দিয়ে আমার তাহলে কি হবে, এই ডেটা বাসগুলি দিয়ে আপনার আইও ডিভাইসের যেই
ডেটাগুলি আছে, যেমন আপনি যদি কিবোর্ডে এস বা ডি প্রেস করেন তাহলে এই ডি এর একটা স্ক্যান কোড থাকবে, এর একটা বাইনারি বিট স্ট্রিম থাকবে, সেই বিট স্ট্রিমটা এই বাস দিয়ে ভিতরে আসবে। অথবা যদি প্রিন্টারে রাইট করতে চান, ডি এর জন্য যে ডেটা স্ট্রিমটা এটা দিয়ে বের হবে। আচ্ছা, সো এরপরে যে জিনিসটা থাকে সেটাকে বলতেছি হচ্ছে আমি ডেটা বাস বাফার। ডেটা বাস বাফার এই জিনিসটা কিছুই না, এটার কাজ হচ্ছে ওই যে বাফার amplifies the data or status that is sent to 8255 from or to 8086 bidirectional লাইন দিয়ে আপনার কানেক্টেড 8255 এর মধ্যে যে ডেটাটা যাবে অথবা ডেটাটা 8255 থেকে আসবে সেটাকে সে অ্যাম্পলিফাই করে দেবে, দ্যাটস ইট। এছাড়া এর আর কোনো কাজ নাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই জিনিসটা রিড রাইট কন্ট্রোল লজিক। রিড রাইট কন্ট্রোল লজিক এটার কাজ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কন্ট্রোল সিগন্যাল কখন রিড করবে কখন রাইট করবে এগুলি আপনার বিভিন্ন পোর্টদেরকে জানাই দিতে হবে, কোন পোর্ট রিড করবে কোন পোর্ট রাইট করবে। ওই যে ট্রুথ টেবিলটা দেখলাম, সেই কম্বিনেশন যে ডেটা স্ট্রিমটা বা যে বাইটটা যে বিট সিকোয়েন্সটা আছে সেটা আপনার এই প্রত্যেকটা ব্লককে জানাই দিতে হয়, সেই কাজটাই হচ্ছে আপনার রিড রাইট কন্ট্রোল এর কাজ। সো কন্ট্রোলস the operations of all other blocks. Controls the operation of all the other blocks. এছাড়াও এখানে আরো জিনিস ব্যবহার করা হয়, সেগুলি আসলে এরকম ঘটা করে না বললেই হয়। 5 ভোল্ট আমার পাওয়ার সাপ্লাই যাবে, সেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে, আর আপনার একটা অ্যাক্টিভ লো চিপ সিলেক্ট পিন, সেটা আপনার রিড রাইট লজিকের মধ্যেই থাকবে। এটা রিড রাইট লজিকের মধ্যে কেন কানেক্টেড, কারণ দেখেন আপনি রিড রাইট লজিক একটা মাত্র ব্লক যেটা দেখেন আপনার সবগুলি আদার ব্লকের সাথে কানেক্টেড। সো এটাই যদি আপনার অ্যাক্টিভ না হয় তাহলে অন্য ব্লকগুলি অ্যাক্টিভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো আশা করি এখানে আর কোনো প্রবলেম নাই। কোনো প্রবলেম আছে? না স্যার, আপাতত নেই। আদিল কি আবার ঘুমায় বললো নাকি? যে একবার না ডিএসপি ক্লাসে ক্যামেরা অন হয়ে গেল, কি একটা মর্মান্তিক দুর্ঘটনায় বললো বলাটা, বালিশ টালিশ ঠিক করে ঘুম দিতে যাচ্ছে ক্যামেরা অন হয়ে গেছে, আবিদ স্যার দেখে ফেললো। আদিল আছে? কেউ ডাক দেন আদিল রে। আদিল তো মনে হয় এখনো ঘুমে। হ্যাঁ ঢোকেনি? স্যার আসছে। হ্যাঁ আসছেন? নাই আদিল না, এই একজন আদিল ঘুম থেকে তোলেন। হ্যাঁ আবু নোমান, নোমান সাহেব আপনি আছেন? স্যার আসসালামু আলাইকুম। আছেন না? কি অবস্থা আপনার, শরীর স্বাস্থ্য ভালো? স্যার জ্বর স্যার কয়েকদিন থেকে। জ্বর? কি ঘটনা? স্যার বুঝি নাই, জ্বর এমনিতে স্যার। জ্বর কেন, মানে আদারওয়াইজ কিছু হয়নি তো? জানি না স্যার। হ্যাঁ জানেন না কেন, তাড়াতাড়ি টেস্ট করান, হেলাফেলা করার বিষয় না। টেস্ট করান আর টেনশন নিয়েন না, আপনার বয়সী কারো কিছু হবে না আশা করা যাচ্ছে। দোয়া করে আনাফ স্যার। তাহমিদ, আনাফ আছে?
নাকি মাইক নষ্ট নাকি? ও, ওয়ালাইকুম আসসালাম। আছেন তাহলে আমাদের সাথে? আজমাইন কোথায়? ও মাই গড, এর খোঁজ খবর তো নেওয়াই হয় না। আজমাইন আছেন? এই যে, এই আমি ক্লাস নিব, আপনার আস্তে করে এখানে লগ ইন করে ভিতরে বালিশ খাতা গায়ে দিয়ে ঘুম দিবেন, এটা কেমন কথা? আসসালামু আলাইকুম স্যার। কে ভাই আপনি? স্যার আহনাফ তাহমিদ স্যার। আনাফ তাহমিদ, ভেরি গুড। আছেন আমাদের সাথে? জি আছি স্যার। আদিলে ডাকেন, আজমাইনে ডাকেন। আর এগুলো আর এখন ঘুমাইলে আমি কিন্তু ক্লাসের মানে রেকর্ডিং দেওয়া বন্ধ করে দিব। ফাঁকিবাজ হয়ে মনে গেছে। করেন জি মাঠে স্যার। মারা যাবেন। হ্যাঁ, আজমাইন ফাঁকিবাজ হয়ে গেছে কেমন জানি। 3-1 ফাঁকিবাজ হয়ে গেছে। জি স্যার, 3-1 ভালো ছিল, 3-2 ঘুমায় খালি স্যার। এরে আমি আবার ধরে সিআর বানাবো, মানে এমন এমন টাস্কিং করা হবে তার ফাঁকিবাজি ছুটায় ফেলা হবে। রাইয়ান ইবনে হাফিজ, আর ইউ প্রেজেন্ট? আচ্ছা যাক, রাইয়ান না থাকলে রাইয়ানকেও একজন ডেকে আনেন। আর কে আছে? অনেকেই তো আছে, সামনে চেহারা থাকলে নাম মনে পড়ে। এই যে আপনার সামনে নাই, কি ক্লাস নিচ্ছি না নিচ্ছি কিছু বুঝতেছিও না। ক্লাসের মধ্যে তো লিস্ট বুঝলে মাথা নাড়তেন, নিলে একটা ব্ল্যাঙ্ক লুক দিতেন, এক্সপ্রেশন দেখে বোঝা যাইতো। স্যার এটাই ভালো সেই স্যার, মনে অবকাশ হয় নাই। ভূত এফএম শুনতেছি স্যার। কে ভূত এফএম শুনতেছে? স্যার এটাই ভালো স্যার, আপনার আওয়াজ শুনলে মনে হয় ভূত এফএম শুনতেছে, আর যে রাসেলের মতন আওয়াজ স্যার আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাসেলের মতো। হ্যাঁ। আর কি আছে? আর আজমাইনের কথা জিজ্ঞেস করলাম না। আরেকজন তাহমিদ আছে না? আপনাদের তাহমিদ কয়টা? স্যার, দুইটা স্যার, তাহমিদ হ্যাঁ, চৌধুরী আর আহমেদ আহমেদ। চৌধুরীর কি অবস্থা? চৌধুরী থেকে মনে পড়লো, পরাগ চৌধুরী কই? আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা পরাগ চৌধুরী? এই তো স্যার ভালো আছি স্যার। বৃষ্টি হচ্ছে ওখানে, ওয়েদার কিরকম? ওয়েদার তো স্যার ঘুমানোর মতো স্যার, সেরকম এই বৃষ্টি তো, হচ্ছে বাইরে। আমার তো মনে হয়েছিল বৃষ্টি হচ্ছে, আপনিও কাঁথা গায়ে দিয়ে একেবারে খিচায় ঘুম দিবেন এরকম একটা ইয়ে করতেছেন। আর আমার ভয়েসও অনেকে বলে এরকম যে এত স্লোলি যাই মাঝে মধ্যে যে এমনি অটোমেটিক ঘুম চলে আসে। যাক, এ পর্যন্ত বুঝতে পারছেন যা পড়াইছি আজকের ক্লাস? পরাগ, জি স্যার, বুঝতে পারছি স্যার। ভেরি গুড। রিয়াজউদ্দিন ফাহিম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনার আওয়াজ এত দুর্বল কেন? আমার মাইক্রোফোনটা আওয়াজ কম আচ্ছা, যায়। আওয়াজ বোঝা যায় না। হ্যাঁ, এমনিতে কি শরীর স্বাস্থ্য ভালো? বাসার ফ্যামিলি মেম্বার সবাই ভালো আছে? আছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আপনি এখন কি আছেন কোথায়? দেশে? ফেনীতে, জি স্যার। ফেনীতে না? ভেরি গুড। ফেনীর কি অবস্থা, মানে করোনা পরিস্থিতি কিরকম? করোনা স্যার, মানে টাউনের করোনা দিকে আছে, বাট লোকজনও আছে, কেউ কেউ কেয়ার করে না আর কি। এটাই আর কি। আমিও তাই দেখলাম, এই করোনা বাঙালিকে একটা জিনিস শিখাইলো, খালি মাস্ক পরা। এই মাস্ক পরা ছাড়া আদার দেন দ্যাট সেরকম কোনো শিক্ষা আসলে হয়নি। যে যে যার যার মতো করতেছে। অবশ্য মানুষের কথা বলে লাভ নেই, আমি নিজেও বের হই স্যার সন্ধ্যার এইদিকে পর। স্যার, মানে বেশিরভাগ মানুষ মাস্কও পরে না, মানে ওটাই, ডোন্ট কেয়ার একটা ভাব আর কি। ওটাই আর কি। লিস্ট নিজের যাই হোক, যেটা মানে রিসার্চে যেটা বলা হয়েছে, আমাদের বয়সে হয়তো কিছু হবে না, বাট লিস্ট বাসায় তো বাবা মা দাদা দাদি আছে, তাদের কথা চিন্তা করে হইলেও তো পড়া উচিত। ডিফারেন্ট ইস্যু, অন্যদিকে চলে যাচ্ছি। যাই হোক, সেটা বিষয় না, বাট প্রয়োজনের খাতিরে তো বের হইতেই হয়, আমারও মাঝে মধ্যে বের হইতে হয়, প্রিন্ট ট্রিন্ট করার জন্য, ইয়ে করার জন্য, অন্যান্য কাজ টাজ থাকে, সেফলি বের হয়ে ভালো। আর কথা আছেন কি আজকে প্রেজেন্ট? নাফিসা, দুইজন, ওনারা দুইজন অসুস্থ ছিল।
নাই মনে হয় তাইলে না? আচ্ছা, সো এই পর্যন্ত কি পড়া বোঝা গেছে? স্যার আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আমি আসসালাম। ক্যাপ্টেন নাহার বলছি। হ্যাঁ স্যার মেজর please। শাহরিয়ার স্যার আজকে জি। সিক রিপোর্টে আছেন আর কি, স্যার অ্যাটেন্ড করতে পারেননি ক্লাস। আচ্ছা, সিক রিপোর্টে আছেন না? জি জি। আচ্ছা ঠিক আছে, ওটা আপনি শাহরিয়ার ভাইকে একটু সিসি কে ইনফর্ম করতে বলেন, আবিদ স্যার হ্যাঁ স্যার সিসি কে ইনফর্ম করে গিয়েছেন, আচ্ছা ইনফর্ম সবাই আর কি, আর স্যার কি ক্লাসে একটু জানিয়ে দিতে বলেছেন। হ্যাঁ, তাহলে কোনো প্রবলেম নেই, আমরা অ্যাটেন্ডেন্স অ্যাডজাস্ট করে দিয়ে দিব। ওকে থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম স্যার, নাফিসা। কি অবস্থা, কেমন আছেন আপনি? স্যার মোটামুটি আঙ্কেল কেমন আছে? এখন বেটার স্যার, ওই ব্রিদিং প্রবলেমটা আছে একটু। এটাই সমস্যা, ব্রিদিং প্রবলেমটা আছে, এই ব্রিদিং প্রবলেমটাই থেকে যায় আলটিমেটলি। দেখ সমস্যা নেই, টেনশন করেন না, ইয়ে হয়ে যাবে। অন্যান্য সাবজেক্টে কি অ্যাসাইনমেন্ট সব কি দেওয়া হয়েছে? মার্কস হ্যাঁ স্যার পাইছেন? দিয়েছি স্যার, এখনো মার্কস দেয়নি কোনোটা। আচ্ছা, ভেরি গুড, তাহলে ভালো আছেন। এ বাদে আর কে ছিল আমার ক্লাসে? সোহান ছিল না আপনাদের? ঈদদিন আলম সোহাগ। সোহাগ না, আরে সোহানো চৌধুরী, হ্যাঁ, সোহানুর চৌধুরী, সোহানুর রিসান, চৌধুরী। রিসান। রিসান। আমাদের গুড স্যার, কি? গোট স্যার, গোট। আমাদের গুড গ্রেটেস্ট অফ অল টাইম। গ্রেটেস্ট আসসালাম স্যার। কে আপনি? সোহান? কি সোহান সাহেব, আপনি কি সোহান নাকি অন্য কেউ? জি স্যার। আপনি কে? দ্য ইম্পোস্টার স্যার। স্যার। ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমি এখনো বুঝতে পারিনি আপনি কে, আমি কনফিডেন্টলি বলে যাচ্ছি আপনার খোঁজ খবর। স্যার আমার নেটওয়ার্ক একটুখানি উইক এখানে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, তাহলে ভালো আছেন না? জি স্যার। ভালো আছেন? জি স্যার, ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভেরি গুড, খাওয়া দাওয়া হচ্ছে ঠিকঠাক মতো? জি স্যার। হ্যাঁ, আপনি কি হলে থাকতেন? জি স্যার, হলে থাকতাম স্যার। এটাই, হলে থেকে বাসায় গেছেন, এত বড় একটা গ্যাপ, এখন একটা মানে ওয়েট টোয়েট তো বাইরে যাওয়ার কথা। আমারও তো এই করোনার মধ্যে খালি ফুলতেছি ল্যাটারালি, কেমন জানি বুঝলেন সোহান, আমাদের মতো কিছু মানুষ আছে পুরো বডিটা একবার স্পঞ্জের মতো, মানে আপনি একটু খাবেন দেখবেন ওইটাই বডিতে ঠাস করে জি স্যার। অ্যাকুমুলেটেড হয়ে যাবে। আমি, আপনি, রাইয়ান, আমরা হচ্ছে সব একই ক্যাটাগরির। দেন এগেইন এখানে আবার আরেক ক্যাটাগরি আছে, অ্যাথলেট বডি, যেরকম আনাফ তাহমিদ, আকিফ, আদিল। তবে এই ক্ষেত্রে রাইয়ানের একটা প্রশংসার দাবিদার, সে আমার কি অ্যাথলেটিক বডি? হ্যাঁ আমার অ্যাথলেটিক বডি বললেন? হ্যাঁ, আপনার তো অ্যাথলেটিক বডি, অ্যাথলেটিক ইন দ্য সেন্স হচ্ছে একটা স্ট্রাইকার বডি, মানে ফুটবলের স্ট্রাইকার পজিশনের যে বডিটা আর কি। আপনি কি ডিফেন্সে খেলেন স্যার? না, আমি ডিফেন্সে খেলি না, ডিফেন্সে খেলি হচ্ছে যদি আমার থেকে কোনো বাজে প্লেয়ার থাকে তখন ডিফেন্সে খেলি আর কি। তার মানে খুঁজছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি খুঁজছিলাম, আমি তো আমি একটু ফ্যামিলি কাজে স্যার একটু বাইরে আসছি, বাকি গিয়ে আমার ক্লাস করব। ও, ফ্যামিলি কাজে বাইরে আসছেন, সেখানে আপনি ক্লাস শুনতেছেন? বাইরে রাস্তায় এখন। ও আচ্ছা, সমস্যা নাই, শুনেন ক্লাস টাইমে, বাইরে বের হন না। ওকে স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি বোঝা যায়, আমরা কি ব্রেকে যাব? জি স্যার। স্যার একটা ব্রেকে যেতে প্লিজ। কে এটা, আকিফ না? জি স্যার। হ্যাঁ, ব্রেকে সবসময় আপনার দাবিটা বেশিই থাকে। যাই হোক, লেট আস গো ফর 10 মিনিটস ব্রেক। লিভ করার দরকার নেই, আমরা 10 মিনিটস পর আবার এখানে ব্যাক করব। জি স্যার। ওকে, আমরা ব্যাক করি।
আশা করি শোনা যাচ্ছে। সো এখন যে জিনিসটা পড়বো সেটাকে আমরা বলতেছি হচ্ছে হ্যান্ডশেকিং। এটা কি কালি আসলো? সেটাকে আমরা বলতেছি হ্যান্ডশেকিং of 8086 with 8255। এখন হ্যান্ডশেকিং জিনিসটা কি কে বলতে পারবে? হ্যান্ডশেক বলতে আমরা কি বুঝি? আছেন কেউ? এখানে ইনফরমেশন না না না, মানে কনভেনশনাল সেন্সে হ্যান্ডশেক বলতে কি বুঝি? হাত মিলানো, এটা না? এটাই তো, দুই পার্টির মধ্যে কোনো এগ্রিমেন্ট হইলে বা সরি কখনো আপনার কুশল বিনিময়ের ক্ষেত্রে আমরা হ্যান্ডশেক করে থাকি। সো এই ক্ষেত্রে হ্যান্ডশেকিং ইমপ্লাইজ যে দুইটার মধ্যে দুইটা আইসি একটা আরেকটার সাথে এগ্রি করতেছে নাকি সেটার জন্য হ্যান্ডশেকিং করানো হয়। হ্যান্ডশেকিং যে প্রসেসটা, এই কাজটা করাই হচ্ছে 8255 পিপিআই মাইক্রোপ্রসেসর এবং আইও ডিভাইসের মধ্যে। মাইক্রোপ্রসেসর এবং আইও ডিভাইসের মধ্যে আপনার মিডিয়েটর হিসেবে কাজ করবে 8255। কিভাবে করবে সেটা আসেন দেখি। এখন হ্যান্ডশেকিং ইনপুটে একরকম ভাবে কাজ করে, আউটপুটে আবার একটু অন্যরকম ভাবে কাজ করে। আসেন দেখি কি ঘটে। আগে একটু ডায়াগ্রামটা আনি আমরা। হ্যান্ডশেকিং, এই হইলো আমার হ্যান্ডশেকিং এর ডায়াগ্রাম। বোঝা যাচ্ছে ডায়াগ্রামটা? আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন জিনিসটা একটু মানে ফলো করতে হবে ভালো মতো, কঠিন কিছু না। প্রথমে দেখেন কি ঘটতেছে, তার আগে একটু সিগন্যালগুলি কথা বলে নেই। আরডি বার কি আমরা জানি, আইএনটিআর কি সেটাও আমরা জানি, ইন্টারাপ্ট রিকোয়েস্ট। এসটিবি সেটাকে বলি হচ্ছে আমি স্ট্রোব সিগন্যাল। আইবিএফ এটাকে বলি হচ্ছে ইনপুট বাফার ফুল। সো যেটা হচ্ছে প্রথমে যেটা হবে, আইও ডিভাইস 1 বাইট ডেটা, মনে করেন কিবোর্ডে আপনি অ্যালফাবেট জেড প্রেস করলেন, তাহলে এই সেই 1 বাইট ডেটা আপনার ডেটা লাইন দিয়ে 8255 এর মধ্যে আসলো। এট দ্য সেম টাইম কি হবে, আমার এই যে স্ট্রোব সিগন্যাল, সেই সিগন্যালটাকে আইও ডিভাইস এনেবল করে দিবে। স্ট্রোব সিগন্যালের কাজটা হচ্ছে সে 8255 কে আইও ডিভাইস জানাইলো যে আমি 1 বাইট ডাটা পাঠাইলাম। বোঝা গেছে? সো দুইটা ঘটনা ঘটতেছে প্রথম ইনস্ট্যান্সে। এটাকে যদি আমি একটু এভাবে লিখি, প্রথম ইনস্ট্যান্সে আপনার 1 বাইট ডেটা পাসড প্লাস কি হবে, স্ট্রোব সিগন্যাল enabled। স্ট্রোব সিগন্যাল enabled হচ্ছে, ডেটা বাইট পাস করলো, আইও ডিভাইস জানিলো আমি 1 বাইট ডেটা পাঠাইলাম। পিপিআই অন দ্য আদার হ্যান্ড পরের ঘটনায় কি করবে, আইবিএফ হাই করে দিবে বা আইবিএফ অ্যাক্টিভ করে দিবে। সে বলবে হচ্ছে কি 1 বাইট ডেটা পাঠাইছো, ওয়েট, নেক্সট বাইট পাঠানোর কোনো প্রয়োজন নেই, এখন আমরা একটু অপেক্ষা করব, এই ডেটা বাইটটা প্রসেস হবে। সো আইবিএফ এর কাজ হচ্ছে
অনেকটা অ্যাকনোলেজমেন্টের মতো, যে ডেটা বাইটটা রিসিভড হয়েছে, প্লাস হচ্ছে একটা ওয়ার্নিং এর মতো যে নেক্সট ডেটা বাইট যাতে না পাঠানো হয়। সো দ্বিতীয় ইনস্ট্যান্সে আমার কি হবে, আইবিএফ এনেবলড হয়ে যাবে। ডেটা এখন কোথায় অবস্থান করতেছে, 8255 পিপিআই এর মধ্যে। ওকে, এরপরে 8255 পিপিআই এর মধ্যে ডাটা এসে বসে আছে, তো এর তো ডাটা দিয়ে কাজ নেই। এই ডাটাটা এখন কোথায় পাঠাইতে হবে, সিপিইউ অথবা মাইক্রোপ্রসেসরের মধ্যে পাঠাইতে হবে প্রসেসিং এর জন্য। সো মাইক্রোপ্রসেসর তো মাল্টিটাস্ক, মানে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। সো তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার কাছে। সেই অ্যাপয়েন্টমেন্ট আমরা কিভাবে নেই, ইন্টারাপ্ট রিকোয়েস্টের মাধ্যমে। মাইক্রোপ্রসেসর যেই কাজ করতেছে সেটাকে ইন্টারাপ্ট করতে হবে এখন পিপিআই এর। সো তৃতীয় যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার পিপিআই সেন্ডস ইন্টারাপ্ট রিকোয়েস্ট। পিপিআই মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাবে যে আমার কাছে 1 বাইট ডাটা আছে, সেটা এখন আপনার প্রসেস করতে হবে। ওকে, মাইক্রোপ্রসেসর যদি নন মাস্কেবল ইন্টারাপ্ট না হয়ে থাকে তাইলে সে ইন্টারাপ্টটা অ্যাকনলেজ করলো, করে সে এর পরবর্তীতে কি করবে, রিড বার যেটা আছে সেটা এনেবল করে দিবে। রিড বার এনেবল করা মানেই হচ্ছে যে আই এম রেডি টু রিড দ্য ডেটা, 8255 থেকে আমি ডেটাটা এখন পড়বো। এমপিইউ নিজে বলবে এটা। সো রিড যখন আপনার এনেবলড হয়ে গেল, এট দ্য সেম টাইম আরেকটা ঘটনা ঘটবে। রিড যখনই এনেবল হবে, 8255 তার ভিতর যে ডেটাটা আছে সেটা মাইক্রোপ্রসেসরের মধ্যে দিয়ে দিবে। মাইক্রোপ্রসেসরের মধ্যে দিয়ে দিল ডেটা passed to microprocessor from PPI. So মাইক্রোপ্রসেসরের ডাটা একটা সময় প্রসেস করা শেষ হয়ে যাবে, তখন সে কি করবে, রিড সিগন্যালটাকে লো করে দিবে, রিড সিগন্যাল ডিসেবল করে দিবে। রিড সিগন্যাল ডিসেবল হয়ে গেলে পিপিআই কি করবে, ইনপুট বাফার ফুল, মানে আমার যে নতুন বাইট পাঠাইও না এই ওয়ার্নিংটাকেও সে ডিসেবল করে দিবে। সো আইবিএফ ডিসেবল হয়ে যাবে। এরপরে আইও ডিভাইস নতুন ডাটা বাইট পাঠানোর জন্য আবার একটা স্টপ সিগন্যাল পাঠাবে, ডাটা বাইট পাঠাবে, এবং এইভাবে সাইকেলটা রিপিট করবে। তো এই জিনিসটাকে বলতেছি হচ্ছে আমি ইনপুট হ্যান্ডশেকিং। সাইকেলটা আশা করি ফলো করতে পারছেন, না পারলে এখনই কোশ্চেন করেন, কারণ এর পরে যে জিনিসটা পড়বো তাহলে সেটা বুঝতে পারবেন না। কোনো প্রবলেম আছে এটাতে? আশা করি নাই। সো এখন সেম জিনিসটাই একটু ব্যাখ্যা করব আমরা ডিফারেন্ট ওয়েতে, একটা টাইমিং ডায়াগ্রামের সাহায্যে। সো আসেন দেখি টাইমিং ডায়াগ্রামটা কিরকম হবে। এটা হচ্ছে আপনার টাইমিং ডায়াগ্রামটা। অনেক ধরনের দেখেন সিগন্যাল এখানে দেওয়া আছে, আইবিএফ, স্ট্রোব, ইন্টারাপ্ট রিকোয়েস্ট, আরডি বার, ডেটা পোর্ট। এখন এই গ্রাফগুলি কিভাবে কাজ করে বা কিভাবে টাইমিং ডায়াগ্রামটা রিড করতে হয় সেটা একটু বলে নিই। টাইমিং ডায়াগ্রাম সবসময় আমরা এভাবে ভার্টিক্যালি রিড করব, কারণ এই অ্যাক্সিসে আপনার ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে আপনার ভোল্টেজ। ভোল্টেজ মানে হচ্ছে লজিক আর কি 0 অর লজিক 1, আর আমার এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে টাইম। সো এটা রিড করার সময় ভার্টিক্যালি রিড করতে হবে। এখানেও দেখেন এই টাইমিং ডায়াগ্রাম দেখলেও আপনি বুঝতে পারবেন কি ঘটনা ঘটতেছে।
প্রথমে আসি, এইটা হচ্ছে আপনার 1 নাম্বার ইনস্ট্যান্ট, এই ভার্টিক্যাল লাইনটা। এখানে কি হচ্ছে, আপনার স্ট্রোব সিগন্যাল যেহেতু অ্যাক্টিভ লো, এটা হাই থেকে লোতে যাচ্ছে। সো স্ট্রোব সিগন্যালকে আমি এনেবল করে দিলাম, মানে আইও ডিভাইস স্ট্রোব সিগন্যাল এনেবল করলো 8255 এ। মিনওয়াইল একটা ডাটা চলে গেল। এখন দেখেন, এটা ডাটা তো আপনার 0 হইতে পারে, 1 হইতে পারে। তাহলে প্রিভিয়াস ডাটা যদি 1 থাকে, চেঞ্জ হইলে 0 হইতে পারে, অথবা যদি 0 থাকে চেঞ্জ হয়ে 1 হইতে পারে, অথবা যদি 1 থেকে 1ও হইতে পারে। সেই জন্য এই জায়গাটা এরকম করে দেখানো, একটা ক্রসের মতো। সেই ডাটাটা 8255 এ পাঠাইলো কোডটার মাধ্যমে, এই যে এই ডেটা লাইনের মাধ্যমে। প্রথম ইনস্ট্যান্সে দেখেন দুইটা ঘটনা ঘটতেছে, স্ট্রোব সিগন্যাল লো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ডেটা বাইট একটা পাঠানো শুরু হয়েছে। এর পরের যে ইনস্ট্যান্সটা, 2 নম্বর ইনস্ট্যান্সে কি হচ্ছে, 1 বাইট ডাটা রিসিভ হওয়া মাত্রই 8255 ইনপুট বাফার ফুলকে অ্যাক্টিভ করে দিচ্ছে, যেটা ডিসকারেজ করবে আইও ডিভাইসকে দ্বিতীয় বাইট, নতুন একটা ডেটা বাইট পাঠানোর জন্য। সো দ্বিতীয় ইনস্ট্যান্টে দেখেন আইবিএফ আপনার অ্যাক্টিভ হয়ে গেল। এটা যেহেতু আপনার অ্যাক্টিভ হাই, সো এটা লো থেকে হাইয়ে চলে গেল। সো আফটার সাম টাইম ডেটাটা যখন পাঠানো শেষ হয়ে যাবে, স্ট্রোব সিগন্যালের তো আর কাজ নেই। সো তখন আইও ডিভাইস কি করবে, স্ট্রোব সিগন্যালকে আবার ডিসেবল করে দিবে, মানে অ্যাক্টিভ হাই করে দিল। সো থার্ড ইনস্ট্যান্সে এটা ঘটলো। আচ্ছা, ডেটা এখন কোথায় প্রেজেন্ট, 8255 পিপিআই এর মধ্যে। ওকে, ভেরি গুড। এরপর ইনস্ট্যান্সে দেখেন 8255 এর ডেটাটা তখন মাইক্রোপ্রসেসরে পাঠাইতে হবে। তার জন্য কি করতে হয়, 4 নম্বর ইনস্ট্যান্সে আপনার ইন্টারাপ্ট রিকোয়েস্টকে এনেবল করে দিতে হবে। সো ইন্টারাপ্ট রিকোয়েস্ট এনেবল করলো 8255 পিপিআই, মানে একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট করলো মাইক্রোপ্রসেসরের কাছে। সো সেজন্য এটা অ্যাক্টিভ হয়ে গেল। তারপরে কি হবে, মাইক্রোপ্রসেসর যখন রেডি হবে তখন সে ডেটা রিড করা শুরু করবে। সেই জন্য দেখেন রিড এই ইনস্ট্যান্টে আপনার লো হয়ে গেল। রিড যদি লো হয়ে যায় মানে হচ্ছে রিড এনেবল হয়ে গেল, এখন সে ডাটা রিড করতেছে। ডেটা রিড করার মাত্রই, মানে ডেটা রিড হচ্ছে এবং ডেটা রিড করা শুরু করছে, অতএব এখন আর ইন্টারাপ্ট করে লাভ নেই পিপিআই এর। সে তো ডেটা রিড করতেছে, ইন্টারাপ্ট টেকনোলজি হয়ে গেছে। সো 6th ইনস্ট্যান্টে সে কি করবে, ইন্টারাপ্ট রিকোয়েস্টকে আবার ডিসেবল করে দিল, মানে লো করে দিল। ডেটা রিডিংও একটা সময় পর শেষ হয়ে যাবে। যখন ডেটা প্রসেস করা শেষ হয়ে যাবে মাইক্রোপ্রসেসরে, তখন সে সেটাকে 7 নম্বর ইনস্ট্যান্টে কি করবে, হাই করে দিবে। ভেরি গুড, ডেটার কাজ শেষ। এরপর কি হবে, ডেটা রিড করা শেষ হয়ে গেল, মাইক্রোপ্রসেসর ডেটা প্রসেস শেষ, 8255ও ফাঁকা। এখন সে মিনওয়াইল সব কাজ শেষ হওয়ার পর আইবিএফ কে আবার ডিসেবল করে দিবে, মানে ওয়ার্নিংটা উঠায় ফেললো 8 নম্বর ইনস্ট্যান্টে। এখন আবার আইও ডিভাইস স্ট্রোব সিগন্যাল পাঠাবে এবং আবার 1 থেকে রিপিট হয়ে এইভাবে টাইমিং সাইকেলটা ঘুরতে থাকবে। খুবই সিম্পল, আশা করি বোঝা গেছে। বোঝা গেছে কি? ওকে, যদি বোঝা যায় তাইলে এরপরে আমরা দেখি, এরপরে আমরা দেখব আচ্ছা, এটা আমরা একটা পরের পেজে দেখি, এখানে জায়গার আবার শর্টেজ দেখা দিছে। আমরা এটাকে একটু সেভ করে নেই। সেভ করে নেওয়া হোক। সো
ওকে, এখন আমরা দেখব হচ্ছে হ্যান্ডশেকিং ডিউরিং আউটপুট। হ্যান্ডশেকিং ডিউরিং আউটপুটের ক্ষেত্রে কিভাবে আপনার হ্যান্ডশেকিং হয়ে থাকে। সো এটারও একটা সাইকেল আছে, এবং সাইকেলটা দেখানোর আগে চিত্রটা একটু দেখাই নিতে চাই। এই হইল হ্যান্ডশেকিং ডিউরিং আউটপুট। আচ্ছা, আমি একটু বলে রাখি, লাস্ট ক্লাসের লেকচারটা আমার দিতে পারিনি ভিডিওটা, সেটা আমি দিয়ে দিব। আমার বাসার ল্যাপটপের হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, আমি এখন অফিসের পিসিতে কাজ করতেছি, সো ওটা আপনি পেয়ে যাবেন, ওটা নিয়ে টেনশন করার কারণ নেই। আচ্ছা, কামিং ব্যাক, এখানে কি ঘটবে? এখানেও এরকম একটা সাইকেল আছে ইনপুট হ্যান্ডশেকিং এর মতো। সেই সাইকেলটা কিভাবে কাজ করবে আসেন দেখি। প্রথমে যেটা হবে, 8255 PPI ইন্টারাপ্ট রিকোয়েস্ট এনেবল করে রাখবে। এনেবল করে রাখবে কি কারণে এনেবল করে রাখবে? এটা দিয়ে মিন করবে 8255 যে আমি এখন ফ্রি বসে আছি, আইডল বসে আছি। তুমি কি কোনো মাইক্রোপ্রসেসরকে বলবে যে আপনি কোনো ডাটা রাইট করতে বা প্রিন্ট করতে চান, সেই জন্য এটাকে এনেবল করে রাখা। এখন এরপরে মাইক্রোপ্রসেসরের যদি কোনো ডাটা করার থাকে, প্রিন্ট করার থাকে প্রিন্টারে, সে কি করবে? রাইট সিগন্যালটাকে এনেবল করে দিবে। রাইট সিগন্যাল এনেবল হওয়া মাত্রই এইখান থেকে ডাটা ফ্লো শুরু করবে। প্রসেসড ডাটা যেটা প্রিন্ট করতে হবে আইও ডিভাইসে, সেই 1 বাইট অফ ডাটা passed to 8255। যে ডাটাটা প্রিন্ট করতে হবে সেটা সিস্টেম বাসের মাধ্যমে 8255 এ চলে আসবে। আচ্ছা, 8255 এ ডেটা চলে আসতেছে। মিনওয়াইল যেহেতু রাইট করা শুরু করছে, অতএব মানে হচ্ছে সে ইন্টারাপ্টটা অ্যাকনলেজড হয়ে গেছে। মাইক্রোপ্রসেসর তার যে আমি আইডিয়ালি বসে আছি, এখন কোনো কাজ করতেছি না, নতুন কোনো ডাটা পাঠাইতে হবে নাকি, যেহেতু নতুন ডাটা পাঠানো শুরু করছে, সে আর আইডিয়াল নাই, অতএব এই রিকোয়েস্টটা থাকারও কোনো অবকাশ নাই। সো আইএনটিআর ডিসেবলড হয়ে যাবে। এখন আইএনটিআর ডিসেবলড হওয়ার মধ্যে আরেকটা অন্তর্নিহিত অর্থ আছে। আইএনটিআর এই ডাটা বাইটের সময় যদি আমি ডিসেবল ডাটা বাইট পাস হওয়ার সময় যদি ডিসেবল না করে দেই, মাইক্রোপ্রসেসর তো আর জানবে না যে 8255 এর ক্ষমতা কি রকম। সে তো এট এ টাইম এক বাইট করে বাইটের পর বাইট ডাটা পাস করতেই থাকবে। সো এক বাইট ডাটা পাওয়া মাত্রই আইএনটিআর ডিসেবল করার অর্থ হচ্ছে নতুন কোন ডেটা বাইট যাতে 8255 এ ইনফ্লাক্স না হয়। এই ডাটাটা আগে প্রিন্ট হবে, তারপর নতুন এক বাইট ডাটা আসবে। সো এখানে যদি একটু লিখি, INTR disabled to discourage the sending of new data byte to 8255। আচ্ছা, এখন ডাটা কোথায় আসে বসলো? 8255 এর মধ্যে যে ডাটাটা প্রিন্ট হবে সেটা এখন 8255 এর মধ্যে অবস্থিত। 8255 এই ডাটাটা পাওয়া মাত্রই সে কি করবে? OBF, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে আউটপুট বাফার ফুল, আউটপুট বাফার ফুল এনেবল করে দিবে।
সো এই ওবিএফ এটা আপনার এনেবল হয়ে গেল। এটা এনেবল করার অর্থ হচ্ছে ওবিএফ যখনই এনেবল হয়ে যাবে 8255 আইও ডিভাইসকে বলবে যে আমার কাছে নতুন ডাটা আছে, রিসিভ করার জন্য প্রিপেয়ার হও বা রিসিভ করা শুরু করো। ওকে, সো ওবিএফ এনেবলড হয়ে গেল। তারপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আইও ডিভাইস আপনার একটা অ্যাকনলেজ সিগন্যাল এনেবল করে দিবে। এই সিগন্যালটাকে আইও ডিভাইস এনেবল করে দিবে acknowledging the fact that 8255 এর মধ্যে যে ডাটাটা আছে সেটা আমি রিড করতেছি। সো অ্যাকনলেজ সিগন্যাল যখন এনেবল হবে এট দ্য সেম টাইম আরেকটা ঘটনা ঘটতেই হবে, যেহেতু অ্যাকনলেজ করা হয়ে গেছে, রিড করা স্টার্ট হয়ে গেছে, ডেটা পাস হয়ে যাবে 8255 থেকে আইও ডিভাইসের মধ্যে পাস হওয়া শুরু করবে। ডেটা ইজ পাসড from 8255 to IO device. Okay. এই ডাটাটা IO ডিভাইসে গেল, IO ডিভাইস তার ক্ষমতা মোতাবেক সেটাকে প্রিন্ট করে দিল। ডাটাটা প্রিন্ট করার পর প্রিন্ট করার কাজ শেষ। অতএব প্রিন্ট করার কাজ যেহেতু শেষ, অ্যাকনলেজ সিগন্যালের আর হাই থাকার কোনো কারণ নেই। সো অ্যাকনলেজ সিগন্যাল ডিসেবলড হয়ে যাবে। ভেরি গুড, অ্যাকনলেজ সিগন্যাল আমার ডিসেবলড হয়ে গেল। এরপরে অ্যাকনলেজ সিগন্যাল যেহেতু ডিসেবল হয়ে গেছে, আমার আবার কি হবে? অ্যাকনলেজ সিগন্যাল ডিসেবল হয়ে গেল, পরবর্তীতে ওবিএফও ডিসেবল হয়ে যাবে, কারণ এর মধ্যে তো আর নতুন কোনো ডাটা নাই, এ তো আর একে নির্দেশ করতে পারবে না। সো ওবিএফ ডিসেবলড হয়ে যাবে। ফাইনালি যেটা ঘটবে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট আবার এনেবলড হয়ে যাবে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট আবার এনেবলড হয়ে যাবে কেন? কারণ ওই শুরুর কাহিনী, 8255 মাইক্রোপ্রসেসরকে বলবে যে আমি এখন কাজ না করে বসে আছি, নতুন কোনো ডাটা কি রিড করতে মানে আমার প্রিন্ট করতে হবে। এইভাবে সাইকেলটা আবার রিপিট করবে। সো 8 নাম্বার থেকে আবার 1 নম্বরে চলে যাবে এবং কনসিকুয়েন্টলি এভাবে নিচের দিকে আসতে থাকবে। আশা করি এই সাইকেলটা বোঝা গেছে। বুঝতে পারেন না এমন কেউ আছেন? ওকে, নাই, ভেরি গুড। সো এটা যদি হয় তাহলে টাইমিং ডায়াগ্রামটা আমরা সাথে সাথে দেখে ফেলি। এই হইল আমার টাইমিং ডায়াগ্রাম। ওকে, এই হলো টাইমিং ডায়াগ্রাম। দেখেন ওয়ান্স अगेन আমরা ভার্টিক্যালি রিড করা শুরু করব বাম থেকে ডানের দিকে। সো আসি প্রথম ইনস্ট্যান্ট, এইটা প্রথম ইনস্ট্যান্টে কি হচ্ছে? মাইক্রোপ্রসেসর, এবার একটু অন্য অ্যাপ্রোচে যাব। আইএনটি একটা অ্যাপ্রোচ না ধরে আমরা মাইক্রোপ্রসেসরের পার্সপেক্টিভ থেকে চিন্তা করা শুরু করব। মাইক্রোপ্রসেসর যখনই ডাটা রাইট করা শুরু করবে তখন সে কি করলো? এই রাইট পিনকে এনেবল করে দিল। ভেরি গুড। রাইট পিন আপনার এনেবল হয়ে গেল, রাইট যাচ্ছে, রাইট পিন এনেবল হচ্ছে। মিনওয়াইল আমার ইন্টারাপ্ট পিন তো সবসময় হাই ছিল, এতক্ষণ আইডল ছিল। যেই মুহূর্তে আপনার রাইট পিন এনেবল হয়ে গেল, সেই এট দ্য সেম টাইম অথবা আফটার এ সার্টেন স্মল ডিলে ইন্টারাপ্ট পিনটা, ইন্টারাপ্ট রিকোয়েস্ট
আপনার ডিসেবলড হয়ে যাবে। এই যে ডিসেবল হয়ে গেল, ভেরি গুড, তাও হইল। মাইক্রোপ্রসেসর ডাটা রাইট করলো, ডাটা রাইট করা শেষ। এই 3 নম্বর ইনস্ট্যান্টে ডাটা এখন আছে কোথায়? অ্যাট পিপিআই। এটা এখন আপনার পিপিআই তে চলে গেছে। ভালো, পিপিআই তে ডেটা যাওয়া মাত্রই সে কি করবে? 4 নম্বর কাজটা হচ্ছে আউটপুট বাফার ফুল, এই সিগন্যালটাকে আমার এনেবল করে দিবে। এটা যেহেতু আপনার অ্যাক্টিভ হাই সিগন্যাল, তাই লো থেকে হাইতে চলে গেল। এই সিগন্যালটাকে সে হাই করে দিল। হাই করে দেওয়ার অর্থ কি? ওই যে আইও ডিভাইসকে বলা যে আমার কাছে ডেটা আছে, বি প্রিপেয়ার টু রিসিভ ইট। ভালো কথা। এটা হাই হওয়া মাত্রই আইও ডিভাইস অ্যাকনলেজ করবে 5 নাম্বার ইনস্ট্যান্টে যে আমার ডেটা পাঠানো শুরু করো, আমি এখন ডেটা প্রিন্ট করব। সো অ্যাকনলেজ সিগন্যাল এনেবল হয়ে গেল। এট দ্য সেম টাইম ওই যে আউটপুট ডেটা লাইন যেটা ছিল আমার, এই লাইনটার কথা বলতেছি, এই লাইন দিয়ে আপনার ডেটা যাওয়া শুরু করে দিল। এইখানে যে ঘটনাটা ঘটতেছে, ভেরি গুড। আফটার সার্টেন টাইম কি হবে? এর ডেটা প্রিন্ট করা শেষ হয়ে যাবে। আচ্ছা, এর আগে একটা স্টেপ মিস গেছে, সেটা হচ্ছে অ্যাকনলেজ করে গেল, ডেটা পাস করা শুরু হয়ে গেল। ভালো কথা। কারণ যখনই ডেটা পাস করা শুরু হয়ে গেছে, সো 6 নম্বর ইনস্ট্যান্সে ওবিএফ যে সিগন্যালটা, সেটা আমি লো করে দিলাম। কারণ এখন আর আমার ওরকম কোনো ওয়ার্নিং দেওয়ার প্রয়োজন নাই যে আমার কাছে ডেটা আছে, তুমি ডেটা রিড করো, ডেটাটা প্রিন্ট করো। সে তো অলরেডি প্রিন্ট করতেছে, প্লাস তার কাছে নতুন কোনো ডেটা নাই। সো এটারে হাই রাখা মানে হচ্ছে একটা মিথ্যা কথা, আর আমরা জানি মেশিন মিথ্যা কথা বলতে পারে না। সো এটা লো হয়ে যাবে। ভেরি গুড, লো হয়ে গেল মানে ডিসেবলড হয়ে গেল। এরপরে পরের স্টেপটা, আফটার সার্টেন টাইম আমার ডেটাটা প্রিন্ট করা শেষ হয়ে যাবে। ডেটাটা প্রিন্ট হওয়া শেষ হওয়া মাত্রই আমার অ্যাকনলেজ সিগন্যালটা ডিসেবল হয়ে যাবে। 7th ইনস্ট্যান্সে এসে আমার অ্যাকনলেজ সিগন্যালটা ডিসেবলড হয়ে গেল। এরপরে কি হবে? আবার পিপিআই আইডিয়াল স্টেটে চলে যাবে, সেই জন্য ইন্টারাপ্টটাকে আবার এনেবল করে দেবে। এনেবল করে দিয়ে মাইক্রোপ্রসেসরকে আবার একই কথা বলবে, আমি এখন ফ্রি আছি, কোনো কাজ করতে হবে নাকি। সো আই গেস স্টোরিটা এরকম। এটাই ছিল আমাদের ডেটা আউটপুট ইউজিং হ্যান্ডশেকিং। সো হ্যান্ডশেকিং করার জন্য যে প্রসেসটা, সেটা তো আমরা দেখলাম। এখন এই একটা কথা একটু বলে আসা উচিত ছিল, আমার হ্যান্ডশেকিং সিগন্যালগুলি কি কি। স্ট্রোব সিগন্যাল আমার হ্যান্ডশেকিং সিগন্যাল, অ্যাকনলেজ সিগন্যাল আমার হ্যান্ডশেকিং সিগন্যাল, আইবিএফ, ওবিএফ, ইন্টারাপ্ট রিকোয়েস্ট, এই সবগুলি সিগন্যালকে আমরা বলতেছি হচ্ছে হ্যান্ডশেকিং সিগন্যালস। এখন এত কিছু পড়ার পরে একটা কোশ্চেন আসা উচিত হ্যান্ডশেকিং থেকে আপনাদের মধ্যে, যদি এর আগের টপিকগুলি বুঝে থাকেন বা ক্রিটিক্যালি অবজার্ভ করে থাকেন। কেউ কি কোশ্চেনটা করতে পারবেন? কি কোশ্চেনটা আসা উচিত? আছেন কেউ নাকি সবাই ঘুমায় পড়ছেন? জি স্যার, আসছি স্যার। আছেন? কি কোশ্চেন হইতে পারে, মাথায় আসতেছে না? না স্যার, আমি বলি তাহলে। দেখেন 40 পিনের আইসি, কোন জায়গায় কি আমরা এই জিনিসগুলি দেখছিলাম? স্ট্রোব, অ্যাকনলেজ, আইবিএফ, ওবিএফ, আইএনটিআর,
এই পিনগুলিকে দেখছিলাম? নাই তো এই পিনগুলি আসতেছে কোত্থেকে তাইলে সিগন্যালগুলি কি দিয়ে পাস হবে আইও ডিভাইসের মধ্যে? এটাই হচ্ছে প্রশ্নটা। উত্তরটা দেখবো আমরা নেক্সট টপিকে গেলে। নেক্সট টপিক আমরা বলতেছি হচ্ছে মোডস অফ অপারেশন অফ 8255। সো modes of operation of 8255। এটা কি আজকে দেখবো? হ্যাঁ আজকেই দেখবো, টাইম অনেক অ্যাম্পল টাইম আছে আমার হাতে, মাঝখানে এই জন্য আমি লম্বা ব্রেক দিছি। ওকে, ব্রডলি স্পিকিং দুই ধরনের মোড আছে। একটাকে বলতেছি হচ্ছে আমি আইও মোড, আরেকটাকে বলতেছি হচ্ছে আমি বিএসআর মোড। আইও মোডে আপনার 8255 কি করে, ইনপুট আউটপুট ডিভাইসের মানে পোর্টের সাথে আইও পোর্টগুলির সাথে 8086 এর ইন্টারফেস করে, মানে নর্মাল ইনপুট আউটপুটের কাজটাই সে মিডিয়েট করে। বিএসআর মোড অন দ্য আদার হ্যান্ড কি করে, পোর্ট সি এর প্রত্যেকটা পিনকে সে আইদার সেট করতে পারে অথবা রিসেট করতে পারে। সো এটার কাজটা একটাই, পোর্ট সি এর প্রত্যেকটা পিন ইন্ডিভিজুয়ালি আপনি কি সেট করতে চান অথবা রিসেট করতে চান, মানে 1 রাখতে চান নাকি 0 রাখতে চান, সেটা আমার বিএসআর মোডের মাধ্যমে করতে হয়। পোর্ট সি রিসেট অর সেট। সো এই দুই ধরনের মোডে কাজ করতে পারে। এখন ইনপুট আউটপুট মোড ফার্দার আমরা আরো 3 ভাগে ক্যাটাগরাইজ করতে পারি। তার মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে মোড 0, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সিম্পল আইও মোড। কোন পোর্ট কি ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে নাকি আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে, বা ইনপুট পোর্ট হিসেবে কাজ করলে সে ডাটা কিভাবে ইনপুট নিবে বা কোন পোর্ট দিয়ে ইনপুট নিবে সেটাই এইটা করবে। এই মোডে কাজ করা হয়। মোড 1 হচ্ছে আমার স্ট্রোব ইনপুট আউটপুট মোড। স্ট্রোব ইনপুট আউটপুট মোডটা হচ্ছে সিম্পল আইও মোডের মতোই, খালি ডিফারেন্স হচ্ছে মোড 0-তে কোনো হ্যান্ডশেকিং হবে না, ডিরেক্টলি পিপিআই এর মাধ্যমে ইন্টারফেস করা থাকবে, এই হ্যান্ডশেকিং সিগন্যালগুলির কোনো প্রয়োজন হয় না। মোড 1 এর ক্ষেত্রে আমার হ্যান্ডশেকিং প্রয়োজন হয়। বলে রাখা ভালো এই ক্ষেত্রে আপনার হ্যান্ডশেকিং কি কারণে ব্যবহার করা হয়। শুরুর ক্লাসে একটা কথা বলছিলাম যে আপনার আইও ডিভাইসের স্পিড এবং মাইক্রোপ্রসেসরের স্পিড কখনোই সেম হবে না, ম্যাচ করবে না। বাট এই কথাটা সব সময়ের জন্য সত্যি না। কিছু আইও ডিভাইস আছে যেটা মাইক্রোপ্রসেসরের সাথে সেম স্পিড ম্যাচ করে চলতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা মোড 0-তে অপারেট করাইতে পারি উইদাউট এনি সর্ট অফ হ্যান্ডশেকিং। হ্যান্ডশেকিং তখনই ইউজ হবে যখন দুইটার স্পিড ম্যাচ করবে না, সেই জন্যই মাঝখানে এত চেইন অফ কমান্ড আমার ফলো করে আসতে হইল। সো কিবোর্ড টিবোর্ড যেগুলি আছে সেগুলি আমার সব সাধারণত মোড 1-এ কাজ করে থাকে। সো এখানে আপনার হ্যান্ডশেকিং পসিবল, মোড 0-তে হ্যান্ডশেকিং পসিবল না। মোড 2 হচ্ছে একটু ইন্টারেস্টিং, এটাকে বলতেছি হচ্ছে আমি বাই ডিরেকশনাল বাস মোড। কিছু ডিভাইস আছে বোথ ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করতে পারে, তখন তাদেরকে ইন্টারফেস করার জন্য
আমার মোড 2 ইউজ করতে হয়। আমি ক্লাসের শুরুতে বলে আসছিলাম পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি আইদার ইনপুট হিসাবে কাজ করবে অথবা আউটপুট পোর্ট হিসাবে কাজ করবে আনটিল এন্ড আনলেস মেনশনড আদারওয়াইজ। মোড 2 হচ্ছে আমার সেই আদারওয়াইজ কন্ডিশনটা। শুধুমাত্র মোড 2 তে কাজ করলেই আপনার মাইক্রোপ্রসেসর বাই ডিরেকশনালি এট এ টাইম ডাটা ইনপুট এবং আউটপুট করতে পারে। একটা বেসিক ধারণা হইলো, আসেন একটু বিস্তারিত যাই। প্রথমে আসি আমরা মোড 0। মোড 0 ফাংশনাল কনফিগারেশন যেটা বলে যে সিম্পল ইনপুট আউটপুট মোডে কাজ করবে, এখানে কোনো স্পিড ম্যাচিং এর কোনো বিষয় নাই। এই ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। ports must be either input or output। একটা সার্টেন পোর্ট আপনার আইদার ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে অথবা আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে, দুইটা একসাথে না। আরেকটা কন্ডিশন যেটা আমি বলে আসলাম, নো হ্যান্ড শেকিং রিকোয়ার্ড। কোন রকমের হ্যান্ডশেকিং প্রয়োজন নাই। আর এই মোডে আপনার পোর্ট এ and port B both can work। পোর্ট এ পোর্ট বি দুইটাই মোড 0 তে কাজ করতে পারে। এই ক্ষেত্রে বাকি মোডগুলি বলার ক্ষেত্রে একটু বলে রাখি, পোর্ট সি কোনো ইনপুট আউটপুট মোডে কাজ করে না। কাজ করে না বললে আসলে ভুল হবে, সাধারণত কাজ করে থাকে না। পোর্ট সি মোড 1, মোড 2, মোড 0 তিনটার কোনোটাতে সাধারণত কাজ করানো হয় না, বাট আপনি চাইলে করাইতে পারেন, সেটার অনুমতি আছে। আসেন মোড 1 এ কি বলছেন। মোড 1 এ বলা হচ্ছে হ্যান্ডশেকিং কন্ট্রোলস দ্য ইনপুট আউটপুট অ্যাকশন অফ দ্য স্পেসিফাইড পোর্ট। মানে সোজা বাংলা কথায় হ্যান্ড শেকিং ইজ রিকোয়ার্ড for IO operations। এখন আসেন ওই যে একটা প্রশ্ন রেখে আসছিলাম লাস্ট টপিকে, যে স্টোব, আইবিএফ, ওবিএফ, অ্যাকনলেজ, তারপরে হচ্ছে আপনার আইএনটিআর, এই সিগন্যালগুলি কোত্থেকে আসে? এই হ্যান্ডশেকিং যে সিগন্যালগুলি আসে সেটা আমরা পাস করি পোর্ট সি এর মাধ্যমে। PC0 to PC2 তিনটা করে হ্যান্ডশেকিং সিগন্যাল। আমরা একটু পিছে গেলেই খেয়াল করতে পারবেন। যেমন দেখেন এখানে আপনার তিনটা হ্যান্ডশেকিং সিগন্যাল, আপনার ইনপুটেও তিনটা হ্যান্ডশেকিং সিগন্যাল ছিল। সো দেখেন PC0 থেকে PC2 তিনটা পিন, এই তিনটা পিন ইউজ হয় পোর্ট এর হ্যান্ডশেকিং এর জন্য। আবার PC3 থেকে PC5 পর্যন্ত পোর্ট বি হ্যান্ডশেক করে থাকে। এই তিনটা সিগন্যালের মাধ্যমে পোর্ট বি এর হ্যান্ডশেকিং সিগন্যালগুলি পাস করা হয়। আচ্ছা, তাহলে ইন টোটাল কত হইল? 6 পিন। So 6 pins of port C is used for handshaking। বাকি দুইটা পিন, 8টা পিন আছে তো, বাকি দুইটা পিন আপনি রেগুলার আইও অপারেশন
করতে পারবেন, ক্যান বি ডান বাই দ্য রিমেইনিং 2 লাইনস। এই ক্ষেত্রেও সেম জিনিস, ports has to be either input or output, either input port or output port হিসেবে তাকে থাকতে হবে। ভেরি গুড, মোড 1 গেল। আসেন এবার মোড 2 তে। মোড 2 তে বলা হচ্ছে যে এটার ফাংশনাল কনফিগারেশন provides a means of communicating with peripherals on a single bus for both transmission and receiving. Same bus দিয়ে আপনার ট্রান্সমিশনও হবে, রিসিভিংও হবে, অর্থাৎ bidirectional data flow. Bidirectional flow through same port. আচ্ছা, এই ক্ষেত্রে আপনার হ্যান্ডশেকিং প্রোভাইড করতে হবে। হ্যান্ডশেকিং রিকোয়ার্ড, এবং হ্যান্ডশেকিং এর যে প্রসেস বা ডিসিপ্লিনটা যেটা থাকবে সেটা আমার মোড 1 এর ডিসিপ্লিনটার মতো হবে। হ্যান্ডশেকিং follows the discipline of mode 1. আচ্ছা, আরেকটা স্পেশাল কাজ করা যায়। এই মোড 2 তে অপারেট করলে আপনি ইন্টারাপ্ট জেনারেট অর এনেবল ডিসেবল করতে পারবেন। এনেবল ডিসেবল তো আপনার অন্যান্য হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে হচ্ছিল, বাট এখানে স্পেশাল কি, এখানে কথা হচ্ছে আপনি ইন্টারাপ্টটাকে আপনি স্পেশালি প্রোগ্রাম করতে পারবেন। আপনার কমান্ড মতো কখন এনেবল হবে কখন ডিসেবল হবে সেটা আপনি করে দিতে পারবেন। সো প্রোগ্রামেবল ইন্টারাপ্ট। এক্ষেত্রে পসিবল। কন্ডিশনস আছে কিছু মোড 2 এর। Only port A can go to mode 2. Port A কেবলমাত্র মোড 2 অ্যাক্সেস করতে পারে, পোর্ট B ও না, পোর্ট C ও না। এই ক্ষেত্রে হ্যান্ডশেকিং এর জন্য 5 লাইনস অফ পোর্ট C is required for হ্যান্ডশেকিং। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে একটু আগেই দেখলাম যে 6টা পিন লাগতেছে আপনার 3টা ইনপুটের জন্য 3টা আউটপুটের জন্য, তাহলে এই ক্ষেত্রে এসে 5টা হয়ে গেল কিভাবে? উত্তর হচ্ছে খুবই সিম্পল। ইনপুটের ক্ষেত্রে আপনার ইন্টারাপ্ট রিকোয়েস্ট আছে, আউটপুটের ক্ষেত্রে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আছে। এই ক্ষেত্রে আপনার পোর্ট এ পোর্ট বি যেহেতু আপনার আইদার ইনপুট অথবা আউটপুট হিসাবে কাজ করতে পারে, সেজন্য ইন্টারাপ্ট দুইটাকে আলাদা পিনে দেখানো হয়েছে। বাট এই ক্ষেত্রে কি হবে, আপনার পোর্ট এ এট এ টাইম ইনপুট এবং এট এ টাইম আউটপুট, সেম টাইমে আপনি ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্ট হিসাবে কাজ করতেছে। সো আমার মোর দেন ওয়ান ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিন রাখা মানে জায়গা নষ্ট করা, এনার্জি ক্ষয় করা। সো একটা ইন্টারাপ্ট আমরা বাদ দিয়ে দেই ইন্টারাপ্ট রিকোয়েস্ট। সো টোটাল আমার 5টা স্টপ সিগন্যালের জন্য, 5টা হ্যান্ডশেকিং সিগন্যালের জন্য 5টা পোর্ট ইউজ করা হয়, মানে 5টা লাইন ইউজ করা হয় পোর্ট সি এর। ফাইনালি আরেকটা মোড আছে, সেটাকে বলতেছি হচ্ছে আমি বিএসআর মোড। বিএসআর মোডে হচ্ছে অনলি
C can access this mode. শেষ করে দিচ্ছি মিস। ফারিয়া মিস আপনাদের হয়ে সুপারিশ করতেছে। ওকে, পোর্ট সি অ্যাক্সেস করতে পারে, কি কারণে অ্যাক্সেস করতে পারে? পোর্ট সি ডেটা to set or reset lines of port C. এখন পোর্ট সি এর ডেটা লাইনগুলিকে আমার সেট বা রিসেট করে কি কার্যসিদ্ধি হবে বা কি উদ্ধার করব, সেটার উত্তর হচ্ছে যে এটা স্পেশালি ব্যবহার করা হয় হচ্ছে আমার ওই যে বিসিডি 7 সেগমেন্ট ডিসপ্লে জ্বালানোর জন্য, আমার কখন কোন লাইট জ্বলবে সেটার জন্য আপনার এটা ব্যবহার করা যাইতে পারে। আদার দেন দ্যাট এডি কনভার্টারের ক্ষেত্রেও যদি আমরা কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমার বিএসআর মোড ক্যান বি ইউজড। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? কোনো আওয়াজ নাই, মানে প্রশ্ন নাই। If that is the case, let's call it a day. আপনারা আস্তে আস্তে বিদায় হন, একজন একজন করে লিভ নেন। থ্যাংক আসসালামু আলাইকুম স্যার।